সো এ পর্যন্ত আমরা দেখেছি যে হরি মিছুকে অজ্ঞান করে তার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল। ঠিক তখনই টং হারির দরজার বাইরে এসে হাজির হলো। হারি তাকে দরজা খুলতে বলল, কিন্তু হারি যখন দরজা খুললই না তখন টং জোরে জোরে দরজায় আঘাত করতে লাগলো এবং দরজার তালা ভেঙে তাড়াতাড়ি ভেতরে চলে এলো। সে হারিকে ঘুষি মেরে মিচুর কাছ থেকে দূরে সরিয়ে দিল। শব্দ শুনে মিচু ঘুম থেকে জেগে উঠল। তারপর সে জিজ্ঞাসা করল, আরে এখানে কি হচ্ছে? আর হারি, তোমার ঠোঁটে রক্ত কেন? তখন হারি অভিনয় করতে শুরু করলো যে আমি তো শুধু তোমাকে সোফায় শুইয়ে দিয়েছিলাম কারণ তুমি ঘুমিয়ে পড়েছিলে। কিন্তু তখনই হঠাৎ করে নিয়ানবাই অর্থাৎ টং চলে এলো এবং সে আমাকে মারতে শুরু করলো। অন্যদিকে টং বোঝানোর চেষ্টা করলো যে এই লোকটা মিথ্যা বলছে, আসলে সে তোমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল। কিন্তু মিচু বিশ্বাস করল না, কারণ তার চোখে হারি একজন খুব ভালো মানুষ যে এমন কাজ কখনোই করতে পারে না। তাই সে হারিকে জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি কি ঠিক আছো? তখন হারিও বলল, হ্যাঁ আমি ঠিক আছি। তখন টং আবার চিৎকার করে বলল, ও তো বলছে যে ও ঠিক আছে, তাই এখন চলো আমার সাথে এখান থেকে। এরপর সে মিচুর হাত ধরে জোর করে তাকে নিজের সাথে নিয়ে গেল এবং নিজেদের অ্যাপার্টমেন্টে নিয়ে এলো। টং তখন রেগে গিয়ে প্রশ্ন করতে লাগলো যে তুমি আমার ফোনগুলোর উত্তর দিচ্ছিলে না কেন? আর এত রাতে হারির বাড়িতে যাওয়ার তোমার কি দরকার ছিল? মিচুও পাল্টা তর্কে জড়িয়ে বলল, কোন অধিকারে তুমি আমার ওপর এভাবে চিৎকার করছো? আর আমি যাই করি, যেখানেই যাই, তাতে তোমার কি? আর যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আগে চেঁচানো বন্ধ করো। টং অবশেষে শান্ত হলো, কারণ সত্যিটা হলো মিচুর কোনো দোষ ছিল না। সে তো আর হরির আসল সত্য জানে না। এরপর নিজেকে শান্ত করে টং মিচুকে তার পুরনো রূপের একটা ছবি দিল। সেটা দেখে মিচু অবাক হয়ে গেল, আরে এই ছবি তোমার কাছে কোথা থেকে এলো? টং এর এই ছবি তো আমার কাছেও নেই। তখন টং কোনো উত্তর না দিয়ে বরং মনে করতে লাগলো যে কিভাবে সে পুরনো সাজ নিয়ে এই ছবি তুলেছিল, কারণ সকালে মিচু এই একই কারণে টংয়ের ওপর রেগেছিল যে টং কিভাবে ক্যাবিনেটে রাখা ছবিটা ছিঁড়ে ফেলল। এরপর দেখানো হলো যে মিচু কত খুশি হয়ে ছবিটা আবার ফ্রেমে লাগাচ্ছে, কিন্তু হঠাৎ করেই তার কাঁধে ব্যথা শুরু হলো। মিচু বুঝতে পারছিল না যে কেন তার এই ব্যথা হচ্ছে, কারণ সকালে তো সে একদম ঠিক ছিল। অন্যদিকে টং যে ঘুমিয়ে পড়েছিল সে একটা দুঃস্বপ্ন দেখতে লাগলো যে যদি সে ঠিক সময়ে মিচুর কাছে না পৌঁছতো তাহলে হারি তার মিচুর সাথে কি করে বসতো। এই দুঃস্বপ্ন দেখে সে চমকে উঠে বসলো এবং বলতে লাগলো যে আমাকে হারির ওপর ভালোভাবে নজর রাখতে হবে, কারণ সে একদমই ভালো মানুষ নয়। পরের দৃশ্যে আমরা দেখি যে মিচু আবার হারির বাড়িতে এসেছে কাজের ব্যাপারে কথা বলার জন্য। সে টংয়ের কারণে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল এবং রাতেও ঠিকমতো ঘুমাতে পারেনি। তখন হারি বলল, ঠিক আছে, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। কিন্তু কফি দেবার সময় সেটা তার হাত থেকে পড়ে গেল, যার ফলে মিচুর পোশাক নষ্ট হয়ে গেল। হারি বলল, সরি, এটা ভুলবশত হয়ে গেল। আমার কাছে একটা পোশাক আছে, তুমি চাইলে সেটা পাল্টে নিতে পারো। মিচু রাজি হলো এবং যখন সে সেই পোশাকটি পরে এলো তখন হারি মিচুর দিকে শুধু তাকিয়েই রইল এবং সেই মনে মনে বলল যে এ তো হুবহু তারই মতো দেখতে লাগছে। যদি চুলের কাটটা আরেকটি ছোট হতো তাহলে ঠিক তারই মতো লাগতো। হারি মিচুকে দেখে কোন মেয়েটির কথা মনে করছে তা আমরা পরে জানতে পারবো। যাই হোক, মিচু তার কাজ করতে শুরু করলো, কিন্তু হারি একটানা মিচুর দিকে তাকিয়েই রইল। মিচু জিজ্ঞাসা করলো, আমার মুখে কিছু লেগেছে নাকি? তখন সে বলল, না, বরং আজ তোমাকে এই পোশাকে অনেক বেশি মিষ্টি লাগছে। ঠিক তখনই মিচুর কাছে টঙের ফোন এলো, যে চিৎকার করে বলল, এখনই বাড়ি ফিরে এসো, খুব জরুরি কথা আছে। মিচু তাড়াতাড়ি টঙের অ্যাপার্টমেন্টে ফিরে এলো এবং জিজ্ঞাসা করলো, এবার কি হলো? আমি তো দিনের বেলায় হারির অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। তখন টং বলো, আমি তোমার জন্য কিছু জিনিস অর্ডার করেছি, কিন্তু তার আগে তুমি বলো যে এই পোশাকটা কার? আগে তো আমি তোমার কাছে এই পোশাক দেখিনি। তখন মিচু বলে দিল যে সে এটা হারির বাড়িতে পড়েছে। এই কথা শুনে টং রেগে গেল এবং বলতে লাগলো, তুমি কোনো ছেলের বাড়িতে পোশাক পাল্টাও কিভাবে? তোমার কি সত্যি কোনো কিছুর হুঁশ থাকে না? মিচু বলল, কিন্তু আমি তো ড্রেসিং রুমের ভেতরে পাল্টেছি, হারির সামনে তো নয়, তাই বাড়তি অভিনয় করা বন্ধ করো। তখন টং বলল, ঠিক আছে, বাদ দাও। আর এটা দেখো, এটা একটা স্মার্ট ওয়াচ এবং এটা একটা পেপার স্প্রে, যা তুমি সবসময় তোমার ব্যাগের ভেতরে রাখবে, কারণ পুরুষদের বিশ্বাস করা যায় না। তখন মিচু হেসে বলল, তাহলে তো সবার আগে এই জিনিসগুলো তোমার উপর ব্যবহার করা উচিত এবং তোমাকেও বিশ্বাস করা উচিত নয়, কারণ তুমিও তো একজন পুরুষ। এই কথাই টং তাড়াতাড়ি মিচুর কাছে এসে বলল, আমি তো কোনো অচেনা লোক নই, বরং তোমার ক্রাশ, তাই আমাকে ভয় পাওয়ার কি দরকার? মিচু বলল, কিন্তু এটা কখন হলো? মানে আমি কখন বললাম যে তুমি আমার ক্রাশ? আর তখনই ভুলবশত স্প্রেটি টঙের মুখের কাছে স্প্রে হয়ে গেল, যার ফলে টঙের অবস্থা খারাপ হয়ে গেল এবং সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। মিচু ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি ঠিক আছো? সরি, এটা আমার ভুলবশত হয়েছে, চলো
আমি তোমাকে এখন হাসপাতালে নিয়ে যাই। তখন টং উঠে বসলো এবং বলল, আমি তো শুধু অভিনয় করছিলাম এবং খুব ভালো করেছো। যখনই অন্য কেউ তোমার কাছে আসবে ঠিক এভাবেই স্প্রে করতে হবে। এটা একটা নিয়ম যা তোমাকে মানতেই হবে যদি এই বাড়িতে থাকতে চাও। তখন মিচু এই কথায় রাজি হলো। পরের দৃশ্যে আমরা দেখি যে হারি মিচুকে কিছু জিনিস দিতে এসেছিল। মিচু তাকে ভেতরে আসতে বলল। তখন স্বাভাবিকভাবেই এই পুরো ব্যাপারটা টং এর মোটেও ভালো লাগলো না। তাই যখন হারি বসেছিল তখন টং তাকে রাগের চোখে দেখতে লাগলো যে কখন সে এখান থেকে যাবে। হারিও বুঝতে পারল যে তার এখানে বসে থাকায় টং এর সমস্যা হচ্ছে। তাই সে জিজ্ঞাসা করল, তোমার কি ব্যায়াম করতে ভালো লাগে? টং বলল, হ্যাঁ, আর আমি দিনে 200 পুশ আপস দিতে পারি। তুমি কি সেটা করতে পারো? এই কথা শুনে হারি চমকে গেল। কি 200 পুশ আপস? কিন্তু যেহেতু সে পিছিয়ে থাকতে চায় না তাই বলল, হ্যাঁ, আমিও তো প্রতিদিন এতগুলো পুশ আপস সহজেই দিতে পারি। তারপর আর কি দুজন প্রতিযোগিতা শুরু করে দিল। তাদের এভাবে দেখে মিচু অবাক হলো এবং বারণও করল যে তোমরা দুজন এমন করো না, তোমাদের শরীরে ব্যথা হবে। কিন্তু তারা দুজন কেউই মানতে চাইল না, যদিও দুজনেরই সত্যি খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। মিচু বুঝতে পারছিল যে কিভাবে তারা দুজন শুধু একে অপরের থেকে জেতার জন্য এমন করছে। তাই সে আবার তাদের থামতে বলল। তখন তারা দুজন নিজেরাই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গেল যে ঠিক আছে, যেহেতু এখন তুমি বলছো তাই আমরা থামছি, না হলে আজ আমারই জেতার কথা ছিল। আসলে দুজনেরই শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাই তারা বাহানা করে উঠে গেল। হারি মিচুকে বিদায় জানিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, যদিও ব্যথার কারণে তার পুরো শরীর কাঁপছিল। এইসব দেখে মিচু অবাক হলো। অন্যদিকে টঙ্গ কুল সেজে চা পান করার চেষ্টা করছিল, কিন্তু ব্যথার কারণে তার হাত কাঁপছিল। তাই মিচু বলল, যখন দুজনের পক্ষেই সম্ভব ছিল না তখন এরা আমার সামনে হিরো সেজে প্রতিযোগিতা করছিল কেন? পরের দিন আমরা দেখি যে যখন টং প্রাতরাশ করছিল তখন মিচু একটানা তাকে দেখতে লাগলো, অর্থাৎ সেই তার প্রতি আকৃষ্ট হচ্ছিল। তারপর নিজেকে বোঝালো যে আমি এমন কেন করছি, মানে আমার আকৃষ্ট হওয়া উচিত নয়। তাই তখনই সে সেখান থেকে চলে গেল এবং সে তাড়াতাড়ি নিজের রুমে এসে মোবাইলে টং এর ছবি লাগিয়ে দিল। আমাকে টং ছাড়া আর কাউকে আমার মনে জায়গা দেওয়া উচিত নয়, মানে নিয়ান বাইয়ের প্রতি একেবারেই আকৃষ্ট হওয়া উচিত নয়। কিন্তু রাতে যখন সে বাইরে এলো তখন টংকে ঘুমন্ত দেখে সে আবার তার প্রতি আকৃষ্ট হতে লাগলো এবং টং এর কাছে এসে তাকে চুম্বন করতেও যাচ্ছিল, কিন্তু তখনই সে দূরে সরে গেল। আরে আমি এটা কি করছিলাম? আর যখন সে যেতে চাইল তখন টং তাকে যেতে দিল না, কারণ সে জানতো যে মিচু তাকে চুম্বন করতে যাচ্ছিল। কিন্তু মিচু কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর তাড়াতাড়ি নিজের ঘরে এসে বলল, আমার নিজের কাজের ওপর মনোযোগ দেওয়া উচিত, তবেই আমি নিয়ান বাইকে ভুলতে পারবো। কিন্তু পরে যখন সে কাজ করতে করতে বেশ রাত করে ফেলেছিল তখন টং মিচুর কাছে এলো এবং কোনো কথা না বলে মিচুকে একপাশে নিয়ে গিয়ে চুম্বন করতে শুরু করলো। মিচুরও এসব ভালো লাগছিল, তাই সে তাকে থামালো না, কারণ যদিও সে স্বীকার না করুক তবে এখন সে টংকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তখনই তার ঘুম ভেঙে গেল এবং জানতে পারলো যে এসব শুধু তার একটা স্বপ্ন ছিল। তাই সে বলল, ঈশ্বরকে ধন্যবাদ, আমি বাস্তবে এটা করিনি। এরপর সকালে আমাদের দেখানো হয় যে টং বাড়িতে নেই, বরং সে মিচুর জন্য একটা নোট রেখে গেছে, আমি আমার কোম্পানিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে, তাই তুমি আমার ফিরে আসার জন্য অপেক্ষা করো না, বরং নিজের সুরক্ষার জন্য পেপার স্প্রে সবসময় তোমার কাছে রেখো। এটা পড়ে সে হাসতে লাগলো। কিন্তু যখন সে টিভিতে খবর দেখলো যে কিভাবে একটি বিল্ডিং এ আগুন লেগেছে, যেটা সেই বিল্ডিং যেখানে টং গিয়েছে, তাই এটা দেখে সে খুব চিন্তিত হয়ে গেল। আর ঠিক তখনই যখন এই একই খবর মিস রোজও জানতে পারলো যে এটা তো টং এর কোম্পানি, তাই তিনিও টং এর জন্য খুব চিন্তিত হতে লাগলেন। মিঠু দৌড়ে সেই জায়গায় চলে এলো যেখানে আগুন খুব বেশি ছড়িয়ে পড়েছিল আর কাউকে সামনে যেতে দেওয়া হচ্ছিল না। তখন মিঠু খুব কাঁদতে লাগলো, প্লিজ আমাকে যেতে দাও, আমি এখানে থাকতে পারবো না। এরপর কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, সরি নিয়ান ভাই, আমি কখনো তোমার অনুভূতি বুঝিনি, মানে তুমি সবসময় আমার চিন্তা করেছো আর আমি কখনো তোমার কথা বুঝতে পারিনি। আসলে সত্যিটা হলো আমি এখন তোমাকেও পছন্দ করতে শুরু করেছি এবং তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক তখনই পেছন থেকে কেউ জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি বলছো? মিচু পেছনে ফিরে তাকালো এবং জানতে পারলো যে সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং টং এই ছিল। তাই মিচু অবাক হয়ে গেল। আসলে টং এর কোনো আঘাত লাগেনি। তারা প্রথমে বেশ কিছুক্ষণ একে অপরের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো। তারপর মিচু দৌড়ে এলো এবং টংকে জড়িয়ে ধরলো, সাথে সেই কাঁদছিল। তখন টং বলল, চুপ করো, আমি একদম ঠিক আছি। আর যেই কথাগুলো তুমি এইমাত্র বলছিলে সেগুলো কি সত্যি? মানে তুমি কি সত্যি আমাকে পছন্দ করতে শুরু করেছো? মিচু বলল, হ্যাঁ, সেই সব কথা সত্যি। আমি আগে টংকে হারিয়েছি, কিন্তু এখন তোমাকে হারাতে চাই না। তবে তুমি তো আমার অনুভূতি জেনে খুশি তো? তখন টং বলল, আমি কত দিন ধরে এই সব শুনতে চেয়েছিলাম। যদি আমি জানতাম যে আগুন লাগলে তোমার অনুভূতি বুঝতে পারবে, তাহলে আমি কত আগেই এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে ফেলতাম। মিচু টংকে চুপ করতে বলল এবং তারপর বলল, তোমার কোথাও ব্যথা হচ্ছে না তো? আমরা কি হাসপাতালে যাব? হয়তো তুমি ধোয়া শ্বাস প্রশ্বাসের সাথে নিয়েছো, যার ফলে
ফলে পরে তোমার শরীর খারাপ হতে পারে। মিচু টঙের চিন্তায় এক নিঃশ্বাসেই সব বলতে থাকলো। তখন টং সরাসরি মিচুকে চুম্বন করল, কারণ তার এটা দেখে ভালো লাগছিল যে মিচু কিভাবে তার এত বেশি চিন্তা করছে। ঠিক তখনই হ্যারিও এখানে এসে উপস্থিত হলো, যে তাদের দুজনকে রাস্তায় এভাবে প্রেম করতে দেখে বিস্মিত এবং ঈর্ষান্বিত হলো। অন্যদিকে মিস রোজও এখানে চলে এসেছিলেন, যাদের দুজনকে এভাবে একসাথে দেখে তারও মোটেও ভালো লাগলো না। এখন আমরা বাড়ির দৃশ্য দেখি, যেখানে টং এবং মিচু এখনো একসাথে আছে। টং বলল, আমার খুব ভালো লাগছে যে আমার চিন্তা করার মতো কেউ একজন আছে। তখন মিচু অঙ্গীকার করলো যে আমি সব সময় তোমার খেয়াল রাখবো। এরপরেই তারা দুজন একে অপরের চুম্বন করতে শুরু করলো। ঠিক তখনই দেখানো হলো যে একটা গাছ থেকে আলো দেখা যাচ্ছে, কারণ এর ভেতরে একটা মাইক্রোফোন লাগানো ছিল, যা হ্যারি করেছিল। তাই হ্যারিও তাদের দুজনের সব কথা শুনতে পাচ্ছিল। এরপর দেখানো হলো যে সে কিভাবে গাছটিতে মাইক্রোফোন লাগিয়েছিল এবং তারপর সেই গাছটি মিচুকে উপহার দিয়েছিল, যা মিচু হাসি মুখে নিজের কাছে রেখেছিল। যাই হোক, হ্যারি এখন খুব বেশি রেগে আছে। আগে কি টং কম ছিল যে এখন নিয়ান বাই আমার পথে চলে এলো? কেন মিচু আমাকে ভালোবাসে না? তারপর সে বলল যে যদি মিচু আমার না হয় তবে আমি তাকে আর কারো হতে দেব না, আর যদি আমি খুশি না থাকি তবে কেউই খুশি থাকবে না। আর তখনই সে নিয়ান বাইয়ের অ্যাপার্টমেন্টের বাইরে সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। মিচু দরজায় ধাক্কার শব্দ শুনতে পেল, তাই সে দরজা খুলতে যেতে চাইল, কিন্তু হয়তো টং আগেই জানতো যে এটা নিশ্চিত হ্যারি হবে, তাই সে মিচুকে কোথাও যেতে দিল না, বরং সে মিচুকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে যেতে শুরু করলো। অন্যদিকে হ্যারির এখন রাগে আরও খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, তাই সে আরও জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। এবং এই দৃশ্যের সাথে এই পর্বটি এখানেই শেষ হয়ে গেল।